প্রিয় ছাত্রছাত্রী, আরও একটি আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত মক টেস্ট নিয়ে হাজির হলাম। আপনারা জানেন আমরা একটি সিরিজ শুরু করেছি যেখানে আরআরবি এনটিপিসি এক্সামের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা মক টেস্ট 4 অর্থাৎ 4 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে মক টেস্ট সেটি শুরু করা যাক। আপনারা স্ক্রিনের উপর একটি প্রশ্ন এবং তার 4টি অপশন দেখছেন। আমি কিছুক্ষণ করে প্রত্যেক প্রশ্ন এবং তার উত্তর নেওয়ার জন্য সময় দেব। তার মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন যে সেই প্রশ্নটির সঠিক উত্তরটি কোনটি হবে এবং তারপর আমরা উত্তরটি নিয়ে আলোচনা করব। তো এইভাবেই আমাদের মক টেস্টটি চলবে। আপনি চাইলে পুরো উত্তরটি প্রথমে লিখতে পারেন অথবা কোশ্চেন নাম্বার দিয়ে তার অপশনটিও লিখতে পারেন যে কোন অপশনটিকে আপনি মনে করছেন সঠিক উত্তর। তো চলুন শুরু করা যাক। ভারতে প্রথম প্রশ্ন আজকে আমাদের, ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড মেয়ো, মহাত্মা গান্ধী, লর্ড মন্টেগু নাকি লর্ড চেমসফোর্ড? কাকে বলা হয় ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক? ঝটপট কমেন্টের উত্তর দেবেন। ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড মেয়ো, মহাত্মা গান্ধী, লর্ড মন্টেগু নাকি লর্ড চেমসফোর্ড? আপনারা কমেন্টে উত্তর দিন, আমরা উত্তরটি একটু দেখে নিই। উত্তরটি হলো মহাত্মা গান্ধী। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রচলনে গান্ধীজির ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি গ্রামীণ ভারতের আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তার ধারণায় পঞ্চায়েত ব্যবস্থা ছিল একটি মডেল যার মাধ্যমে গ্রামীণ এলাকা উন্নতি লাভ করতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। সিন্ধু অধিবাসীরা কার পূজা করত? ব্যক্তি পূজা, প্রকৃতি পূজা, শক্তি বা মাতৃ পূজা নাকি কোনোটিই নয়? সিন্ধু অধিবাসীরা কার পূজা করত? ব্যক্তি পূজা, প্রকৃতি পূজা, শক্তি বা মাতৃ পূজা নাকি কোনোটিই নয়? ঝটপট আপনারা কোন উত্তরটিকে সঠিক বলে মনে করছেন সেটি কমেন্টে জানাবেন যে সিন্ধু অধিবাসীরা কার পূজা করত? ব্যক্তি পূজা, প্রকৃতি পূজা, শক্তি বা মাতৃ পূজা নাকি কোনোটিই নয়? আপনাদের উত্তরটি কমেন্টে দেন। আমি ততক্ষণ উত্তরটি দেখিনি। উত্তরটি হলো মাতৃপূজা। এটা জেনে রাখা দরকার যে সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক একটি সমাজ এবং সেই সমাজে অবশ্যই মাতৃপূজা করা হতো। তো এখানে আমি প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে কিছু নোটস দিয়েছি যা আপনাদের হয়তো কাজে লাগবে। এখান থেকেও আপনাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। আপনারা যারা এই মক টেস্টটি নিজে থেকে দিতে চান তারাও কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, সেখান থেকে দিতে পারবেন। সরাসরি লাইভ মক টেস্টও দিতে পারবেন এবং তার পাশাপাশি আমাদের একটি ফুল মক টেস্ট সিরিজ রয়েছে যেটি আমরা আনতে চলেছি এবং যার প্রথম মক টেস্টটি হবে 1 ডিসেম্বর। তো সেদিন থেকে আমাদের এই মক টেস্টটি শুরু হবে। প্রত্যেক 7 দিন অন্তর অন্তর একটি করে মক টেস্ট নেওয়া হবে এবং মোট 10টি সম্পূর্ণ মক টেস্ট অর্থাৎ 100 নম্বরের মক টেস্ট নেওয়া হবে এবং সেখানে তার একটি প্রাইস রাখা হয়েছে। যদি আপনারা চান সেই ফুল মক টেস্টটি দেবেন তো সেটির প্রাইস বর্তমানে রয়েছে 99 টাকা এবং পরবর্তীকালে ভর্তি হলে 30 তারিখের পর 30 নভেম্বরের পর কিন্তু এর ফিস হয়ে যাবে 199 টাকা। তো যারা আরআরবি এনটিপিসি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই সম্পূর্ণ 10টি মক টেস্ট কিন্তু খুব উপকার লাগবে বলে আমার মনে হয়। আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে 7551067843। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, আপনাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। তো চলুন আমরা আমাদের প্রশ্নতে চলে যাই। এটির উত্তর আমরা দেখেই নিলাম। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ভলকানাইজেশন পদ্ধতি নিচে কোন দুটিকে একসাথে উত্তপ্ত করা হয়? ভলকানাইজেশন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কোন দুটি জিনিসকে একসাথে উত্তপ্ত করা হয়? রাবার ও ইস্পাত, রাবার ও সীসা, রাবার ও ম্যাগনেসিয়াম নাকি রাবার ও সালফার? আপনার মনে হচ্ছে কোন প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে সেটি কমেন্টে জানাবেন। ভলকানাইজেশন পদ্ধতির নিচে কোন দুটিকে একসাথে উত্তপ্ত করা হয়? কমেন্টে উত্তরটি জানাবেন, আমরা ঝটপট উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো রাবার ও সালফার। ভলকানাইজেশন পদ্ধতিতে রাবার ও সালফারকে একসাথে উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়ায় রাবারের স্থিতিস্থাপকতা ও শক্তি বৃদ্ধি পায়। এটি টায়ার বা অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহের নাম কি? অ্যাকচুয়ালি এটা কৃত্রিম উপগ্রহ বললে হয়তো কথাটি আরো ভালো হবে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? চন্দ্রযান, ইনস্যাট, আর্যভট্ট নাকি কোনোটিই নয়? ঝটপট এর উত্তরটি কমেন্টে জানাবেন আপনারা কোনটিকে সঠিক মনে করছেন। আপনি চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন অথবা কোশ্চেন নাম্বার দিয়ে তার অপশনটি লিখতে পারেন কোন অপশনটিকে আপনি সঠিক বলে মনে করছেন, এ বি সি ডি। আচ্ছা, এখানে একটি ভুল রয়েছে, দুটি এ হয়ে গেছে, এটা বি হবে।
আশা করি বুঝতে পারছেন। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? চন্দ্রযান, ইনস্যাট, আর্যভট্ট নাকি কোনোটিই নয়? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে আর্যভট্ট। কত সালে লঞ্চ হয়েছিল এটি? 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এটি কার সাহায্যে, কোন দেশের সাহায্যে উৎক্ষেপিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। প্রত্যেকটি নোটের থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে, তো এগুলো কিন্তু আপনাদেরকে নোটগুলোকেও ভালো করে পড়ে নিতে হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? কুষাণ যুগে, সাতবাহন যুগে, মৌর্য যুগে নাকি শুঙ্গ যুগে? মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? কুষাণ যুগে, সাতবাহন যুগে, মৌর্য যুগে নাকি শুঙ্গ যুগে? আপনার মনে হচ্ছে কোনটি সঠিক উত্তর সেটি কমেন্টে জানান। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? তো চলুন আমরা উত্তরটি দেখি। উত্তরটি হচ্ছে কুষাণ যুগে। মথুরা শিল্পকলা কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করে। এই সময়ে বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন শিল্পকর্মের উন্নয়ন লক্ষ্য করা যায়। এটি প্রাচীন ভারতের অন্যতম একটি সমৃদ্ধ শিল্পকলা। এই যে মথুরা শিল্পকলা একটি প্রাচীন ভারতের অন্যতম সমৃদ্ধ শিল্পকলা। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ, উক্তিটি কার? এই উক্তিটি কে করেছিলেন? নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ। স্যার মোহাম্মদ ইকবাল, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ নাকি খান আব্দুল গফফর খান? কে এই উক্তিটি করেছিলেন? নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ, উক্তিটি কার? ঝটপট আপনারা কোনটিকে উত্তর বলে মনে করছেন সেটি জানাবেন। এ, বি, সি, ডি অপশনের মধ্যে নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো স্যার মোহাম্মদ ইকবাল। এই উক্তিটি স্যার মোহাম্মদ ইকবালের। এই দুই নেতার ব্যক্তিত্ব ও কাজের তুলনা করতে ব্যবহৃত হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? মহলানবিশ, দাদাভাই নওরোজি, রাজা চেলা নাকি পিসি ভট্টাচার্য? ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? মহলানবিশ, দাদাভাই নওরোজি, রাজা চেলা নাকি পিসি ভট্টাচার্য? আপনারা কোনটিকে সঠিক বলে মনে করছেন কমেন্টে উত্তর জানাবেন। আপনারা চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন অথবা কোশ্চেন নাম্বার দিয়ে কোন অপশনটিকে সঠিক বলে মনে করছেন সেটি অবশ্যই লিখে দেবেন কমেন্ট বক্সে। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। ভারতে জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? উত্তরটি হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ভারতীয় জাতীয় আয়ের একটি আনুমানিক হিসাব দেন। তার পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটি খুব ইম্পর্টেন্ট বই। এই বইটি কার লেখা এভাবেও কিন্তু বহু পরীক্ষায় বেশ কিছুবার প্রশ্ন এসেছে যে পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কার লেখা? তো সেটি কিন্তু দাদাভাই নওরোজির লেখা। এবং অনেক সময় এই প্রশ্নটিও আসে যে ড্রেন থিওরি কে এই কথাটি বলেন, ড্রেন থিওরি কে এই তত্ত্বটি তুলে ধরেন? তো সেটিও কিন্তু উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। যা ভারতের আর্থিক দুরবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করে তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়। তো এটিও কিন্তু একটা প্রশ্ন হয়, কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। আমি চেষ্টা করেছি নোটে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য ইনক্লুড করার, তো অবশ্যই এগুলো আপনাদের কাজে লাগবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ? কোন উত্তরটিকে সঠিক বলে মনে করছেন ঝটপট এর উত্তরটি জানাবেন। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা নাকি পশ্চিমবঙ্গ? আপনারা কোনটিকে সঠিক বলে মনে করছেন উত্তরটি কমেন্টে জানান। আমরা উত্তরটি একটু দেখে নিই। উত্তরটি অবশ্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা রয়েছে, যা প্রায় 2217 কিমি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? 1773, 1783, 1896 নাকি 1989? ঝটপট এর উত্তরটি জানাবেন। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? 1773, 1783, 1896 নাকি 1989? ঝটপট এর উত্তরটি জানাবেন। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? আপনার মনে হচ্ছে কোনটি সঠিক উত্তর কমেন্টে জানান। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 1783 সালে। রংপুর বিদ্রোহ 1783 সালে হয়। এটি স্থানীয় কৃষকদের দ্বারা ব্রিটিশদের বিরুদ্ধে উচ্চ রাজস্ব গ্রহণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন হিসেবে পরিচিত। ধীরাজ নারায়ণের নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়। তো রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? ধীরাজ নারায়ণ। নেক্সট কোশ্চেনে চলে যাই। কলমকারী চিত্র কোন রাজ্যের বিশেষত্ব? কলমকারী চিত্র
কোন রাজ্যের বিশেষত্ব? তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? কলমকারী চিত্র কোন রাজ্যের বিশেষত্ব? তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? ঝটপট এর উত্তর দেবেন। কলমকারী চিত্র কোন রাজ্যের বিশেষত্ব? তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? আপনারা কি মনে করছেন এর উত্তরটি কোনটি হবে? কলমকারী চিত্র কোন রাজ্যের বিশেষত্ব সেটি কমেন্টে জানাবেন। তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? আমরা জেনে নিই উত্তরটি হলো কলমকারী চিত্র হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশেষত্ব। এটি হাতে তৈরি এক ধরনের শিল্পকর্ম যা ঐতিহ্যবাহী পদ্ধতিতে আঁকা হয় এবং এই শিল্প প্রায় 3000 বছর আগে অন্ধ্রপ্রদেশে বিকশিত হয়েছিল বলে মনে করা হয়। অনেকেই মনে করেন যে 3000 বছর আগে এই শিল্পের বিকাশ হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে কলমকারী ভারতের দক্ষিণে জনপ্রিয়তা লাভ করে। নেক্সট কোশ্চেনে চলে যাই। মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে কোন অংশটি দায়ী? মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে কোন অংশটি দায়ী? থ্যালামাস, হিপ্পোক্যাম্পাস, মস্তিষ্কের কাণ্ড নাকি কর্টেক্স? কোন অংশটি দায়ী মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে? এটি ঝটপট উত্তর দেবেন। আপনারা কি মনে করছেন মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে কোন অংশটি দায়ী? থ্যালামাস, হিপ্পোক্যাম্পাস, মস্তিষ্কের কাণ্ড নাকি কর্টেক্স? আপনারা কি মনে করছেন কমেন্টে উত্তর দেবেন। আমরা ঝটপট উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস মস্তিষ্কের সেই অংশ যা স্মৃতি সংরক্ষণ এবং শিখন প্রক্রিয়ার জন্য দায়ী। এটি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের অংশ এবং সংবেদনশীল স্মৃতিকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত করতে সাহায্য করে। তো নোটসগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সেগুলোর উপর নজর দেবেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। পন্ডিচেরিতে কয়টি আসন সংখ্যা আছে সংসদে? ঝটপট এর উত্তর দিতে হবে 7, 8, 2, 1। পন্ডিচেরি কয়টি আসন সংখ্যা আছে সংসদে? 7, 8, 2, 1। আপনারা কি মনে করছেন কমেন্টে উত্তর দেবেন যে এই প্রশ্নটির উত্তর কোনটি হবে? 7, 8, 2, 1। এবিসিডি অপশন হিসেবে আপনারা কোশ্চেন নাম্বার দিয়ে এর উত্তরটি লিখতে পারেন। পন্ডিচেরি কয়টি আসন সংখ্যা আছে সংসদে? 7, 8, 2, 1। ঝটপট এর উত্তর দেবেন। আমরা উত্তরটি একটু দেখে নিই। উত্তরটি হচ্ছে একটি। পন্ডিচেরি সংসদে একটি আসন রয়েছে। এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি তৈলজাতীয় শস্য নয়? নিচের কোনটি তৈলজাতীয় শস্য নয়? সরষে, তিল, বাদাম এবং বাজরা। এই চারটির মধ্যে কোনটি তৈলজাতীয় শস্য নয়? ঝটপট এর উত্তর দেবেন। নিচের কোনটি তৈলজাতীয় শস্য নয়? সরষে, তিল, বাদাম নাকি বাজরা? আপনারা কি মনে করছেন সেটি উত্তরে জানাবেন কমেন্টে। চাইলে পুরো প্রশ্নটির উত্তর লিখতে পারেন অথবা শুধুমাত্র কোশ্চেন নাম্বার দিয়ে কোন অপশনটিকে সঠিক বলে মনে করছেন সেটিও লিখতে পারেন। কোনটি তৈলজাতীয় শস্য নয়? সরষে, তিল, বাদাম নাকি বাজরা? তো চলুন উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে বাজরা একটি শস্য জাতীয় খাদ্যশস্য, তবে এটি তৈল জাতীয় শস্য কিন্তু নয়। এটি শুষ্ক অঞ্চলে যেখানে জল কম থাকলেও হয় সেখানে কিন্তু এই বাজরার চাষ করা যায়। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল? পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল? 1817, 1819, 1822 নাকি 1821? কত সালে পাইক বিদ্রোহ হয়েছিল? ঝটপট কমেন্টে উত্তর জানাবেন। পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল? 1817, 1819, 1822 নাকি 1821? আপনার মতে কোনটি সঠিক উত্তর সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল? চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 1817। পাইক বিদ্রোহ 1817 সালে উড়িষ্যায় সংঘটিত হয়। কোথায় হয়েছিল? উড়িষ্যাতে। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলন ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? ঝটপট এর উত্তর দেবেন। ওডাম, কাইম, কাইল নাকি বেইল? কি বলা হয় পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে? ঝটপট এর উত্তর দেবেন। ওডাম, কাইম, কাইল, বেইল। এটি আমাদের আজকের শেষ প্রশ্ন। আমি আবার একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইবো আমাদের একটি 10টি সম্পূর্ণ মক টেস্টের সিরিজ রয়েছে। আপনারা চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন। তার কোর্স ফি বর্তমানে রয়েছে 99 টাকা আগামী 30 নভেম্বর পর্যন্ত। তারপর কিন্তু এর কোর্স ফি বেড়ে যাবে এবং হয়ে যাবে 199 টাকা এবং এর প্রথম পরীক্ষা শুরু হচ্ছে আগামী 1 ডিসেম্বর থেকে। তো ঝটপট এই কোর্সে চাইলে ভর্তি হতে পারেন যারা আরআরবি এনটিপিসির প্রস্তুতি নিচ্ছেন। এখানে সিলেবাস অনুযায়ী আপনাদেরকে 100টি প্রশ্ন থাকবে, যেমন একটি সিবিটিতে এক্সাম হবে, সিবিটি এক্সাম যেমন আপনাদের হবে রেলের এনটিপিসি এক্সামে সেইভাবেই কিন্তু এটি হবে। যারা ভর্তি হতে চান তারা 7551067843 এই নম্বরে যোগাযোগ করে নেবেন। তো চলুন আমরা আমাদের শেষ প্রশ্নের উত্তরে চলে যাই। পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? ওডাম,
কাইল নাকি বেইল? তো চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কাইম নামে পরিচিত। এটি অন্ত্রে প্রেরণের পূর্বে পাকস্থলীতে প্রস্তুত হয়। তো আজকের এই মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করছি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এই আরআরবি মক টেস্টের সিরিজটি তৈরি করতে। আজকের 4 নম্বর টেস্ট সম্পূর্ণ হলো। আগামীতে আমরা নেক্সট টেস্ট নিয়ে চলে আসব। যারা এই মক টেস্টটিকে লাইভ দিতে চান তারা ডেসক্রিপশনে চলে যান, সেখান থেকে সরাসরি এই মক টেস্টটি আপনারা দিতে পারবেন এবং আপনারা যাচাই করতে পারবেন কতটি আপনাদের প্রস্তুতি রয়েছে। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন যে নাম্বার দেওয়া রয়েছে তার মাধ্যমে। তো চলুন আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।